সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, আপনারা সবাই এরই মধ্যে জেনেছেন যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যকার আলোচনা শুরু হয়েছে। প্রথমে 2 ঘন্টা আলোচনা হয়েছে, তারপরে এক্সপার্ট লেভেলের আলোচনা চলছে। এই আলোচনায় ইরানের পরমাণু অর্থনীতি রিলেটেড এবং সামরিক বিষয়ক কর্মকর্তারা যোগ দিয়েছেন। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা ঘটেছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর, সেটি হচ্ছে যে পাকিস্তান সৌদি আরবে সামরিক বিমান মোতায়েন করেছে। এখানে প্রশ্ন হচ্ছে যে সামরিক বিমান যে মোতায়েন করলো, কেন করলো? যখন আলোচনা চলছে তখন কেন পাকিস্তান সৌদি আরবে সামরিক বিমান মোতায়েন করছে? তাহলে কি এই আলোচনা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা বা আশঙ্কা আছে? এবং যদি আলোচনা ভেঙে যায়, তার মানে কি দুই পক্ষের মধ্যে সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ শুরু হয়ে যেতে পারে? কি মনে হচ্ছে, কি বার্তা দিচ্ছে পাকিস্তানের এই পদক্ষেপ? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখনকার ভিডিওতে। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, বলছিলাম পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিশ্চিত নিরাপত্তার ভেতরে আলোচনা শুরু হয়েছে। কয়েকশো সাংবাদিক, বিদেশি সাংবাদিক এই আলোচনা কভার করার জন্য এসেছে। খুবই দুঃখজনক, সম্ভবত বাংলাদেশের কোনো সাংবাদিক সেখানে যায়নি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মিডিয়ার বিরাট একটা দৈন্যদশা এবং মানে গরিবী হালচাল। অর্থাৎ ওই যে বিবিসি, এপি, আল জাজিরা বা সিএনএন বা রয়টার্স বা এপি তারা কি দেবে সেইটা আমরা এখান থেকে অনুবাদ করে দেব। আমরা কিন্তু আমাদের দেশের সাংবাদিকদের, সরাসরি রিপোর্টারদের এইরকম একটা ইভেন্ট কভার করার জন্য পাঠাতে পারে, এটা আমাদের চিন্তার ভীষণভাবে দৈন্যতা। আমাদের মিডিয়াগুলো যারা ম্যানেজ করে, যারা মিডিয়া মালিক বা মিডিয়ার মূল বড় বড় কর্মকর্তা, ম্যানেজার যারা, তারা এই বিষয়গুলো আসলে ভাবেই না। এটা অত্যন্ত দুঃখজনক। আমার কাছে মনে হয় বাংলাদেশের সাংবাদিকতার জন্য এটা একটা ভেবে দেখার বিষয়, বিশেষভাবে গুরুত্ব দিয়ে। যাই হোক দর্শক, আলোচনা যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে পাকিস্তানে আলোচনা চলছে আমেরিকা এবং ইরানের ভিতরে। প্রথমে আলোচনা শুরু হয়েছিল ইনডাইরেক্ট আলোচনা, অর্থাৎ পাকিস্তানের মধ্যস্থতাকারী ইরানের কথা শুনবে, সেই কথা পৌঁছে দেবে মার্কিন প্রতিনিধি দলের কাছে। এবার মার্কিন প্রতিনিধি দল যা বলবে সেই কথা পৌঁছে দেবে পাকিস্তানের মধ্যস্থতাকারী ইরানি দলের কাছে। এইভাবে আলোচনা হয়েছে মোট 2 ঘন্টা। 2 ঘন্টা আলোচনার পর এই আলোচনা আরো বেশি গুরুত্বপূর্ণ লেভেলে, আরো গুরুত্বপূর্ণ ফেজে গেছে। যাওয়ার পরে এক্সপার্ট লেভেলে আলোচনার প্রয়োজন হয়ে পড়েছে। এখন আলোচনা চলছে। আমি শেষ খবর যা পেয়েছি, আল জাজিরা, পাকিস্তানের ডন, এক্সপ্রেস ট্রিবিউন, বিবিসি, তারপরে আরটি, তারপরে আল জাজিরা, এই সমস্ত সব দেখলাম। তাতে এখন আলোচনা চলছে। এই আলোচনা সম্ভবত আজকে শেষ নাও হতে পারে। ইঙ্গিত দেওয়া হচ্ছে, প্রেস টিভিতে ইঙ্গিত দিয়েছে বা বিভিন্ন জায়গায় ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আলোচনা আগামীকালও চলতে পারে। কেমন? তো পাকিস্তানের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে এই রকমের একটা হাই লেভেলের একটা আলোচনা নিরাপত্তার সাথে শেষ হতে পারে। এর ভিতরে যে ঘটনা ঘটেছে, এই এক্সপার্ট লেভেল আলোচনা যাওয়ার পর এই আলোচনা এখন ইরান এবং আমেরিকার মধ্যে ডাইরেক্ট আলোচনা শুরু হয়েছে। অর্থাৎ ইরানি প্রতিনিধি দল এবং মার্কিন প্রতিনিধি দলের আলোচনা ডাইরেক্ট শুরু হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে 1979 সালে ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার পর এই প্রথম আমেরিকার সাথে ইরানের সরাসরি কোনো বৈঠক হচ্ছে। এর আগে যত বৈঠক হয়েছে তাতে কখনো কোনোদিন ইরানি প্রতিনিধি দল আমেরিকার সাথে ডাইরেক্ট কোনো আলোচনায় বসেনি। ইনডাইরেক্ট আলোচনা হয়েছে সব মধ্যস্থতাকারীর মাধ্যমে। তো যাই হোক, আলোচনা চলছে। এই আলোচনার নানান দিক, নানান রকমের বিশ্লেষণ আছে। এই আলোচনা সফল হবে কিনা, এই আলোচনা সফল না হলে কি হবে, এমন নানান কথা আছে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠক শুরুর আগে একেবারে সরাসরি বলেছেন যে আমরা পরিপূর্ণ অবিশ্বাস নিয়ে, আমেরিকার প্রতি পরিপূর্ণ অবিশ্বাস নিয়ে আমরা এই আলোচনায় বসছি। এর কারণ হিসেবে তিনি পরিষ্কার করেছেন যে এর আগে 2 দফা আলোচনা হয়েছে আমেরিকার সাথে, এবং 2 দফাই আলোচনা চলা অবস্থায় আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। অতএব এইবার যে তারা হামলা চালাবে না তার নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে আমরা পরিপূর্ণ অনাস্থা, অবিশ্বাস নিয়ে, আমেরিকার উপরও পরিপূর্ণ অনাস্থা, অবিশ্বাস নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। এটা আজকে ইরানের একজন বিশেষ কর্মকর্তা, যিনি বাংলাদেশে অবস্থান করছেন, এইরকম একজন বড় কর্মকর্তা, শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগত কথা হচ্ছিল। তার কাছে জিজ্ঞেস করলাম যে এই যে আপনাদের সাথে বহুবার আলোচনায় বসে এবং তারা বিশ্বাসঘাতকতা করে আপনাদের ভাষ্য অনুযায়ী, তো সেই বিশ্বাসঘাতকতার পরে কেন আবার আপনারা এবার আলোচনায় বসলেন? তিনি জবাব দিলেন খুব চমৎকার, আমি খুব স্যাটিসফাইড এই জবাবে।
অসম্ভব ভালো লেগেছে তার জবাবটা। ইরানি কর্মকর্তা তিনি বললেন যে আমরা প্রথম দফা যে আলোচনা করেছি আমেরিকার সাথে এই বিষয় নিয়ে, প্রথম দফা আলোচনাও হয়েছিল ওমানের রাজধানী মাস্কাটে। সেই আলোচনায় বসেছিলাম, তখন আমাদের জাতিকে বোঝানোর প্রয়োজন ছিল, দেখানোর প্রয়োজন ছিল যে আলোচনাটাই আমরা বসলাম। যদি আমরা তখন আলোচনায় না বসতাম তাহলে দেশের মানুষ বলতো যে এই সরকার আমেরিকার সাথে আলোচনা করলো না এবং আলোচনা না করার কারণে আজকে এই যুদ্ধের মুখে পড়তে হলো। সেই জন্য আমরা দেশের মানুষকে পরিষ্কার করতে চেয়েছি, তারা বুঝুক যে আমরা আলোচনায় বসেছিলাম এবং আলোচনা চলা অবস্থায় আমেরিকা এবং ইসরায়েল হামলা চালালো। ওই হামলা চালানোর পরে ইরানের জনগণ পরিষ্কার হয়ে গেছে যে তাদের সরকার আমেরিকার সাথে আলোচনায় বসলেও প্রকৃতপক্ষে তারা আলোচনাকে কোনো গুরুত্ব দেয় না মার্কিন সরকার, এবং তারা মূলত ইরানের উপর হামলাই চালাতে চায়, এইটাই পরিষ্কার। অতএব ইরানের জনগণ প্রথম আলোচনার পরে থেকে শিওর হয়ে গেছে যে তারা প্রকৃতপক্ষে আলোচনা চায় না, তারা চায় ইরানের উপর হামলা চালাতে। আমি বললাম দ্বিতীয় আলোচনা কেন করলেন আপনারা? তিনি বললেন যে দ্বিতীয় আলোচনা করেছি আমাদের মধ্যপ্রাচ্য অঞ্চলের অর্থাৎ আঞ্চলিক দেশগুলোর লোকজনকে বোঝাতে, সরকার তাদের কর্মকর্তাদের জানাতে যে আমরা আলোচনা করতে চাই, কিন্তু দেখো তার পরিণতি কি করে আমেরিকা। এবং সেই আলোচনা আমরা ওমানে করলাম, ওমানের রাজধানী মাস্কাটে। তারপরে সেই আলোচনার একটা পর্যায়ে সুইজারল্যান্ডের জেনেভা শহরে আলোচনা করা হলো। কিন্তু সেই আলোচনা চলতে চলতে আলোচনার ভেতরেই আমেরিকা ইরানের উপর হামলা করে বসলো। তাতে যে আঞ্চলিক দেশগুলো যুদ্ধ বা সংঘাতের দিকে না গিয়ে আলোচনার ব্যাপারে বেশি জোর দিচ্ছিল, তারাই পরিষ্কার হয়ে গেল যে না, আমেরিকা আসলে আলোচনা চায় না, আমেরিকা চাই ইরানের উপর হামলা করতে। অর্থাৎ ইরানি জনগণ যা বুঝেছে, এই অঞ্চলের জনগণ এবং সরকার দ্বিতীয় দফার আলোচনায় সেইটা বুঝেছে। এখন এইবারের যে আলোচনা, আমি বললাম যে এই যে 3 নম্বর আলোচনা, তৃতীয় আলোচনা পাকিস্তানের যেটা হচ্ছে বা করতে যাচ্ছেন, এই আলোচনায় কেন বসলেন, কি ব্যাপার? তখন তিনি বললেন এই আলোচনা বিশ্ববাসীর জন্য। এই আলোচনা আঞ্চলিক পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে গেছে, আন্তর্জাতিক পর্যায়ে লোকজনকে পরিষ্কার করার জন্য যে আমরা আলোচনায় এবারও বসলাম। আলোচনা যদি সফল হয় তাহলে ভালো কথা, যদি না সফল হয় তাহলে কার কারণে আলোচনা সফল হলো না এটা তোমরা পরিষ্কার দেখো। বিশ্ববাসীকে বোঝানোর জন্য, অর্থাৎ আমাদের প্রয়োজন ছিল দেশবাসীকে বোঝানোর, সেটা হয়েছে। আঞ্চলিক দেশগুলোর বোঝানোর, সেটা হয়েছে। এখন বিশ্ববাসীর কাছে আমাদের পক্ষ থেকে মেসেজ দেয়া যে আমরা আলোচনায় বসতে প্রস্তুত। এবং আমি ব্যক্তিগতভাবে এখন মনে করছি যে এত বছর, আজ 47 বছর ধরে ইরান আমেরিকার সাথে ডাইরেক্ট কোনো বৈঠকে কোনো আলোচনা বসেনি। এইবার আলোচনা বসলো, তার মানে বিশ্ববাসীকে ইরান পরিষ্কার করে তাদের সদিচ্ছা দেখানো যে আমরা এত কিছু সবকিছু বাদ দিয়ে আমেরিকার সাথে আমরা বৈঠকে বসলাম, একেবারে ডাইরেক্ট বৈঠকে। তার মানে আমাদের আলোচনার ব্যাপারে বা চুক্তির ব্যাপারে বা যুদ্ধ বিরতি অবসানের ব্যাপারে আমাদের কোনো অনীহা ছিল না, আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু যুদ্ধ বিরতি বা যদি কোনো কিছু না হয় তাহলে তাদের জন্য হলো না, এটা পরিষ্কার হবে। সুপ্রিয় দর্শক, এর ভিতরে বড় যে খবর আমি প্রথমেই বলেছিলাম সেইটা ঘটে গেছে। সেটা হচ্ছে পাকিস্তান সৌদি আরবে বিমান বাহিনীর যুদ্ধ বিমান মোতায়েন করেছে। প্রশ্ন হচ্ছে কেন এই যুদ্ধ বিমান মোতায়েন বা কেন এই সামরিক বিমান মোতায়েন? আপনারা সবাই জানেন পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা চুক্তি আছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুসারে পাকিস্তান এবং সৌদি আরব একে অপরের নিরাপত্তা একে অপরের সাথে যুক্ত থাকবে। কিরকম? যদি সৌদি আরবের উপরে কেউ বা কোনো দেশ হামলা চালায় তাহলে পাকিস্তান সেই হামলাকারী দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর পাকিস্তানের উপরে যদি কেউ হামলা চালায় তাহলে সৌদি আরব এসে যুদ্ধ করবে। এই ছিল প্রসঙ্গ। এখন এই যে ইরানের সাথে আমেরিকার আলোচনা চলছে, এই আলোচনা ভেঙে যাওয়ার একটা আশঙ্কা আছে, আবার আলোচনা সফল হতেও পারে, কিছু বলা যায় না। তবে যে সমস্ত কঠিন কঠিন শর্ত, সেই সমস্তগুলো মেনে দুই পক্ষ যে তাতে আলোচনায় সফল হবে এটা বলা কঠিন। তারপরেও আলোচনা যেহেতু চলছে, এই অবস্থায় কেন পাকিস্তান সৌদি আরবের ভূখণ্ডে তার যুদ্ধ বিমান বা সামরিক বিমান মোতায়েন করলো? এখানে অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে এই আলোচনা যদি ভেঙে যায়, ব্যর্থ হয়, তাহলে যুদ্ধবিরতিও ভেঙে যেতে পারে এবং আমেরিকা ইরানের উপর হামলা চালাতে পারে। তখন ইরান আলটিমেটলি পাল্টা হামলা চালাবে। এখন ইরান সবসময় বলে আসছে যে আমরা তো কোনো আমাদের প্রতিবেশী মুসলিম ভাই বা আরব ভাই কোনো দেশের উপর আমরা হামলা চালাচ্ছি না, আমরা হামলা চালাচ্ছি আমেরিকার যে সমস্ত সেনা ঘাঁটি, যে সমস্ত অবস্থান রয়েছে সেই জায়গায়।
আমরা তো সাধারণ জনগণের উপরে বা সৌদি আরব বা কুয়েত বা রাষ্ট্র হিসেবে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন কারোর উপরে হামলা চালাচ্ছি না। এতদিন হামলা চালানি, এখন চালাচ্ছি না, ভবিষ্যতেও চালানোর প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে আমেরিকার ঘাঁটি, আমেরিকার অবস্থান, আমেরিকার বিভিন্ন রকমের স্থাপনা আছে, সেখানে আমাদেরকে হামলা চালাতে হবে, কারণ তারা হামলা চালাচ্ছে। এবং ইরানের বক্তব্য হচ্ছে যে আমরা কখনোই কোনো বেসামরিক অবস্থানে স্থাপনা হামলা চালাতে চাইনি, চালাচ্ছি না, এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ইরান হামলা চালিয়েছে সেগুলোও হামলা চালাতো না, যদি না আমেরিকা এবং ইসরায়েল ইরানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে হামলা না চালাতো। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইরান হামলা চালাতো না। তো সেক্ষেত্রে এই আলোচনা যদি ভেঙে যায়, তাহলে ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলার প্রশ্ন আছে। সেইটা মোকাবেলার জন্য সৌদি আরব পাকিস্তানকে ডেকে আনলো কিনা সেটা একটা ব্যাপার। আবার এরকম কথাও শোনা যাচ্ছে যে এই হামলা ভেঙে গেলে ইসরায়েল সৌদি আরবে হামলা চালাতে পারে। সেই হামলা ঠেকানো, সেই হামলা মোকাবেলার জন্য পাকিস্তান সেখানে সেনা মোতায়েন করেছে। আমি জানি না আসলে প্রকৃতপক্ষে কি হতে যাচ্ছে, কিন্তু একথা ঠিক, গতকালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন টেলিফোনে, এবং দুই দেশের সম্পর্ক উন্নয়ন ঘটাতে চান। এবং এই যে এত বড় যুদ্ধ গেল, তাতে কিন্তু আরব বিশ্বের কোনো দেশ ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে যায়নি। সেক্ষেত্রে এখন পাকিস্তানের বিমান মোতায়েন করার কেন প্রশ্ন আমি জানি না, আসলে পরিস্থিতি কি হয় সেটা দেখার ব্যাপার আছে। তবে একথা ঠিক, আমি আজকে যে ইরানি কর্মকর্তার সাথে কথা বলছিলাম, সেই ইরানি কর্মকর্তা জানালেন যে আমরা বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত বা কুয়েত কোথাও কোনো ডিস্যালিনেশন অর্থাৎ লবণ মুক্ত করার যে প্রজেক্ট পানি থেকে, এই কোনো পানির কোনো প্রজেক্টে ইরান হামলা চালায়নি। এত বড় অমানবিক কাজ ইরান কখনো করবে না। এবং আমি ব্যক্তিগতভাবে জানি ইরানের রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, বিল্ডিং এ বিল্ডিং এ, বিভিন্ন দোকানে, শপিং মলে, সব জায়গায় পানি খাওয়ার ব্যবস্থা থাকে, রাস্তায় রাস্তায় থাকে। এই কারণে তারা বলে যে ইমাম হোসেন বা ইমাম হোসেনের পরিবার, তার সঙ্গী সাথীরা কারবালার ময়দানে পানি না খেয়ে সব শহীদ হয়েছেন, পানি খেতে দেয়নি। এজিদ বাহিনী বা তাদের বিপরীতে যারা ছিল তারা তাদের পানি খেতে দেয়নি। এটা সবচেয়ে অমানবিক কাজ। তা কারবালার শিক্ষা যেহেতু ইরানিরা ধারণ করে, শিয়া মাযহাবের লোকজন ধারণ করে, সেক্ষেত্রে তারা বলে যে আমরা কাউকে পানি না খাইয়ে মারবো, এইরকম অমানবিক কাজ আমরা কখনো করি না। তো সেক্ষেত্রে ওই কর্মকর্তা বললেন যে এই হামলাগুলো সব চালিয়েছে ইসরায়েল, দোষ দিচ্ছে ইরানের উপর। এবং আরব দেশগুলো ঠিকই কম বেশি বুঝেছে, যার কারণে কেউ কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায়নি। তো সেক্ষেত্রে আমরা আসলে অপেক্ষায় থাকি যে কি হতে যাচ্ছে। তবে আলোচনা যে সফল একেবারে তাৎক্ষণিকভাবে আজকালকের ভিতরে হয়ে যাবে এমনটা সম্ভাবনা খুবই কম। তাহলে কি হবে? হরমুজ প্রণালী কি খুলবে? এখনই হরমুজ প্রণালী খোলার প্রশ্ন নেই, বরং আমি যতদূর যা বুঝতে পারছি ইরান শক্ত অবস্থানে। ইরানের শর্ত না মেনে নিলে, গুরুত্বপূর্ণ কতগুলো শর্ত আছে, এই শর্তগুলো মেনে না নিলে ইরান হরমুজ প্রণালী খুলবে বলে মনে হয় না আমার। সেক্ষেত্রে সংকট কিন্তু থেকেই যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যতই বলুক যে তার তো তেল নেওয়ার প্রয়োজন হয় না হরমুজ প্রণালীতে, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রচুর পরিমাণে সার যায়। আমেরিকা যত সার লাগে তার 60% এই হরমুজ প্রণালীতে যায়, এই হরমুজ প্রণালী দিয়ে যায়। আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই যে তাইওয়ানের যে বিরোধী দলীয় নেত্রী চীন সফরে গেছেন, কেন গেছেন? সেখানে গিয়ে বলছেন যে তোমরা একটু ইরানকে রিকোয়েস্ট করো যে আমাদের হিলিয়াম গ্যাস যেন দেয়। হিলিয়াম গ্যাস, এই হিলিয়াম গ্যাস দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, প্রযুক্তির, আধুনিক প্রযুক্তির অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হয়। এবং তাইওয়ানের উপর ডিপেন্ডেন্ট সারা বিশ্ব প্রায়। সেক্ষেত্রে তাইওয়ান যদি এই সাপ্লাই চেইন ভেঙে দেয়, তাহলে তার ব্যবসা শেষ, সারা বিশ্বের প্রযুক্তি বিকল হয়ে যাবে। এই জায়গা থেকে ইরানকে সুপারিশ করার জন্য তাইওয়ানের বিরোধী নেত্রী চীন সফরে গেছেন। কেমন? সেক্ষেত্রে ইরান শক্ত অবস্থানে আছে। আমেরিকা যদি ভালো কিছু না করে তাহলে ইরানও করবে না, এটা মোটামুটি পরিষ্কার। সেক্ষেত্রে আলোচনা সফল হওয়ারও ব্যাপার আছে, নাও হতে পারে। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে যে এই আলোচনা সফল হবে, হরমুজ খুলে যাবে, ইরানের পরমাণু কর্মসূচি আমেরিকা মেনে নেবে? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন।